হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। React.js সিরিজের যে ভিডিওগুলো আমরা দেখছিলাম, সেই গত ভিডিওতে আমরা দেখেছি যে উম আ কন্ট্রোল ফর্ম কিভাবে ইউজ করতে হয়। মানে React এর মাধ্যমে আমরা কোনো ফর্মের যে ডেটাগুলো সেগুলোকে কিভাবে আমরা ক্যাচ করতে পারি এবং সেই ডেটাটাকে আমরা যদি লাইভ প্রিভিউ দেখাতে চাই তো সেটা আমরা কিভাবে করতে পারি। কোডের স্ট্রাকচার একটু কমপ্লেক্স মনে হতে পারে কারণ ১ম এই জিনিসটা সবারই একটু ফিল হয় যে এটা তো অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেল। এর থেকে তো জাভাস্ক্রিপ্টে আমরা যেভাবে কাজ করতাম গেট এলিমেন্ট বাই আইডি ডট ভ্যালু এইভাবে ধরে, তো সেটা অনেক বেশি ইজি ছিল, অনেক স্ট্রেট ফরওয়ার্ড ছিল। তো এক্ষেত্রে একদম ঠিক আপনি জায়গা ঠিক অনুমান করেছেন যে এই জিনিসটা একটু সত্যিই কমপ্লেক্স ছিল। একটু বেশি যেন মনে হচ্ছে কোড লিখতে হচ্ছে। একের বেশি ইভেন্ট আমাদের এখানে অ্যাটাচ করতে হচ্ছে মানে অ্যাটাচ করতে হচ্ছে যেমন সাবমিটের জন্য একটা, আর আমি যে টেক্সটটা এখানে এন্ট্রি করছে তার জন্য ইভেন্ট চেঞ্জ যেটা হচ্ছে আমার, তো অন চেঞ্জ ইভেন্ট অ্যাটাচ করতে হচ্ছে। তো এক্ষেত্রে ২ টো ইভেন্ট আমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে এই পুরো জিনিসটাকে অ্যাক্সেস করার জন্য। কিন্তু এর সুবিধাগুলোও আছে যে আমরা এখানে ভ্যালিডেশন বা স্যানিটাইজেশন ইত্যাদি কাজ আমি অনেক সহজে করে ফেলতে পারবো। আর পুরো জিনিসটা React এর উপরে যেহেতু দায়িত্ব দিয়েছি, তো React যেহেতু ডাইরেক্ট DOM কে অ্যাক্সেস করে না, একটা ভার্চুয়াল DOM ইউজ করে। তো সেক্ষেত্রে React পুরো জিনিসটাকে কন্ট্রোল করে নেয়। ঠিক এর আরেকটা ভার্সন আছে যেটাকে আমরা বলছি যে React আনকন্ট্রোলড ফর্ম। সেখানে কি হচ্ছে DOM কে আমরা ডাইরেক্ট আ হ্যান্ডেল করছি। DOM এর ডেটাগুলো আমরা নিজেরা ফেচ করার চেষ্টা করছি। ইউজিং মানে ইউজ করছি আমরা কি useRef নামে একটা হুক। তো আজকে আমরা useRef হুক এর ইন্ট্রোডাকশন করছি। useRef হুকটা আজকে শেখার চেষ্টা করব। তো এক্ষেত্রে দেখুন কি ঘটনাটা ঘটছে। আমি যদি এখানে একটা ফর্ম ফিল আপ করি যে জন ডো এবং এর ইমেইলটা লিখি যে john@mail.com। তো সেক্ষেত্রে দেখুন এখানে লাইভ প্রিভিউ তো নট পসিবল, সেটা আমি অলরেডি এখানে লিখে রেখেছি। তো এখানে আমার অ্যাক্সেস নেই এইগুলোর যে ভ্যালু সেটা ধরার মতো আমার এখানে কোনো অ্যাক্সেস নেই। তো আমি যখন এটাকে সাবমিট করব শুধুমাত্র তখনই আনকন্ট্রোলড ফর্ম এর ডেটাটা আমরা পাবো। তো দুটোই ঠিকঠাকভাবে কাজ করছে। এখানে হয়তো দেখছেন যে ইনস্ট্যান্ট আমার আমি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি। কিন্তু এটার ক্ষেত্রে আমি দেখতে পেলাম না। তো এটা কিভাবে কাজ করছে? তো চলুন দেখি। তো সবার ১ম এ আমি যে আনকন্ট্রোলড ফর্ম যেটা আমি বানিয়ে রেখেছি এখানে, আ ডেফিনিটলি আমাদের একটু জিম করতে হবে। তো এই যে আনকন্ট্রোলড ফর্ম, আ ব্যাস এটা কমপ্লিট ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমি আনকন্ট্রোলড ফর্মটাকে এখানে আমি কল করিয়ে নিয়েছি। ঠিক কন্ট্রোল ফর্মের নিচে। এবার চলুন আমরা বিষয়টা বুঝে নিই। এটা নরমাল একটা ফাংশন বানিয়েছি আমরা, ক্যাটারও ফাংশন ইউজ করতে পারতাম। তো এটা কোনো বড় কথা না। তো এবার এখানে আগে রিটার্ন কি করছি সেটা খেয়াল করুন। এটা তো সিম্পল ডিভ হয়ে গেল, একটা ইস্ত্রি হয়ে গেল ফর্ম। ফর্মের মধ্যে একই রকমভাবে আ লাস্ট ভিডিওতেও আমরা যেমন করেছিলাম অন সাবমিট, একটা ইভেন্ট লিসেনার এখানে এড করেছিলাম। অন সাবমিটের এসটা কিন্তু ক্যাপিটাল, সেটা খেয়াল রাখতে হবে। আর তারপরে আমি এখানে কিন্তু হ্যান্ডেল সাবমিট বলে একটা ফাংশনের নাম লিখেছি। মানে ফাংশনের রেফারেন্স। এই যে আমি যখন এখানে ডাবল ক্লিক করছি দেখছেন যে এখানে কিন্তু এটাও হাইলাইট হচ্ছে। তার মানে এই ফাংশনটার কথাই বলছি। এই ফাংশনটা কিন্তু আমি এখানে কল করে দিইনি। এটা খেয়াল রাখতে হবে। এটা সবাই কিন্তু যেটা বেশিরভাগ ডেভেলপাররা ভুল করে যে বিগিনারদের ক্ষেত্রে এটাকে এখানে কল করে ফেলে। তো এটা এখানে কল করা যাবে না। এখানে শুধু রেফারেন্সটা পাস করতে হবে। ওকে? যে সাবমিট হলে কোন ফাংশনটা চলবে। সিম্পল এইভাবে মনে রাখবেন যে ফর্মটা সাবমিট হলে এই ফাংশনটাকে রান করাতে হবে। সেজন্য ফাংশনের নামটা দিয়েছি। ওকে? আচ্ছা, এরপরে লেবেল, এখানে একটা লেবেল রয়েছে ফুল নেম আর একটা লেবেল রয়েছে আমার এখানে ইমেইলের জন্য। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের কিন্তু HTML ফর লিখতে হবে। আমরা যেটা HTML এ লিখতাম যে উম আ ফর লেবেলের মধ্যে যাতে আমি এই লেবেলে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যায় বা ফোকাস হয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু আমি যেহেতু HTML লাইক সিনট্যাক্স বা JSX লিখছি, আমার কিন্তু এখানে HTML ফর লিখতে হবে। কারণ জাভাস্ক্রিপ্টে HTML ফর আছে। এটার প্রপার্টিটা। তারপর নেম ঠিক আছে, ক্লাস রয়েছে আমার ডেটা। আর HTML পর আর লেবেল, বিশেষ করে লেবেল অবশ্যই ফর্মের সঙ্গে ইউজ করবেন। এরপর থেকে আপনি যখনই ফর্ম বানাবেন তখন অবশ্যই লেবেল ইউজ করবেন। কারণ এটা ওয়েব অ্যাক্সেসিবিলিটির জন্য প্রয়োজন। এটা হয়তো আর ২-১ বছরের পর দেখবেন যে এটা ম্যান্ডেটরি হয়ে গেছে। এটা লিখতেই হবে, মাস্ট। আপনাকে এটা ইউজ করতেই হবে। তো ওয়েব অ্যাক্সেসিবিলিটির পার্সপেক্টিভ থেকে এটা খুব বেশি ইম্পোর্টেন্ট। তো HTML এর ফরের সঙ্গে কিসের কানেকশন আছে? এখানে আইডি। তো ফুল নেমের সঙ্গে ফুল নেম এইভাবে কানেক্ট আছে, প্লেস হোল্ডার নেম। আচ্ছা। আর এখানে নেম একটা রয়েছে, সেটাও আপনারা দেখছেন যে আ নেমের জন্য নেম আছে। একই রকমভাবে ইমেইলের ক্ষেত্রেও আছে, সেটা দেখতেই পাচ্ছেন। আমার এখানে এক্সপ্লেইন করার খুব একটা প্রয়োজন নেই। কিন্তু সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয়টা সেটা হলো এই একটা
অ্যাট্রিবিউট বা প্রপার্টি সেটা কি আছে রেপ। এই রেপ কোথা থেকে পেলাম? আমি এখানে দেখুন যে ইউজ রেপ ইউজ করছি। এখন মনে হতে পারে যে আ এতদিন তো আমরা এভাবে লিখছিলাম যে react ডট ইউজ রেপ। তো এক্ষেত্রে কি আমি লিখব না যে react ডট ইউজ রেপ? তো এক্ষেত্রে কি লিখব না? হ্যাঁ, এক্ষেত্রে ডেফিনিটলি লিখতে হবে। কিন্তু আমি এটার একটা আ মানে সহজ পদ্ধতিতে আমি কিভাবে লিখেছি এটা যেমন গত ভিডিওতেও আমাকে লিখতে হয়েছিল যে এখানে react.useState তো বারবার এই একই জিনিস না লিখে আমি এখানে কি করে নিয়েছি এটা পুরো জিনিসটাকে ডিস্ট্রাকচার করে নিয়েছি। ঠিক আছে? তো আমরা ডিস্ট্রাকচার করে এটাকে ইউজ করছি যাতে আমার প্রত্যেকটা ফাংশনের মধ্যে বারবার গিয়ে react.useState, react.useRef এরকম লিখতে না হয়। তো আমি useState আর useRef এখন ডাইরেক্ট ইউজ করতে পারবো। যেহেতু আমি ডিস্ট্রাকচার করে নিয়েছি। আচ্ছা। এবার দেখে নিই যে কি আছে। তো ইউজএফ এর মধ্যে সবার ১ম এ আমি নাল রেখে দিয়েছি। কারণ আমার ১ম অবস্থায় কোনো ভ্যালু নেই ইনপুট ফিল্ড এর মধ্যে। আর প্রত্যেকটা আ এ এ যেমন নেম রেপ আর ইমেইল রেপ এই দুটো আমি ভেরিয়েবল বানিয়ে নিয়েছি। ব্যাস এটা সবথেকে ইজি জিনিস যে যদি আপনি আনকন্ট্রোল ফর্ম বানান এটা সবচেয়ে ইজি জিনিস। ইউজ রেপ নামে যে হুকটা আছে সেটাকে আপনি এখানে কল করবেন। কল করে একটা ভেরিয়েবল এর মধ্যে স্টোর করে নেবেন। আ আর ২য় টা নেমের জন্য একটা যেমন আছে, তো ইমেইলের জন্য আরেকটা এখানে কল করে নেবেন এবং এটাকে আপনি রেফারেন্স হিসাবে এখানে মেনশন করে দেবেন। তার মানে কি হলো কানেকশনটা যে আমি বলছি যে আমার রেফারেন্স দরকার। কিসের রেফারেন্স দরকার? ২ টো ফিল্ড আছে। তো সেই ফিল্ড দুটোর রেফারেন্স আমি এখানে দিয়ে রেখেছি। তো খেয়াল করে দেখুন যে এই ভেরিয়েবলটা এখানে ইউজ হয়েছে আর ইমেইল রেপ ইউজ হয়েছে এখানে। তার মানে আমার এই ইউজ রেপ এখন কি করবে? এই দুটোকে কন্টিনিউয়াসলি ফলো করতে থাকবে। ঠিক আছে? কন্টিনিউয়াসলি এই দুটোর মধ্যে কি ভ্যালু চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেইগুলোকে খেয়াল করবে। ওকে? এখন কিভাবে খেয়াল করছে, কিভাবে এটাকে মনে রাখছে সেই বিষয়টা এখন দেখি। এখন অন সাবমিট হওয়ার পরে কি হচ্ছে? অন সাবমিট হওয়ার পরে আমার যে ফর্মটা সাবমিট হচ্ছে, তো প্রিভেন্ট ডিফল্ট করতে হবে। এটা আমরা সকলেই জানি। তো যাতে এটা রিফ্রেশ না হয়ে যায়। তারপরে কি হচ্ছে? নেম রেফ, ঠিক আছে? এই যে নেম রেফ ডট কারেন্ট ডট ভ্যালু এখানে কি আছে? এই যে নেম রেফ। তো এটা নেম রেফ হলো বেসিক্যালি একটা অবজেক্ট। তো এই অবজেক্টের মধ্যে কারেন্ট নামে একটা প্রপার্টি আছে। তো এই কারেন্টের সঙ্গে আমি কারেন্টের থ্রু থেকে ভ্যালু যেটা আছে সেই ভ্যালুটাকে বের করে নিচ্ছি। আমি এই নেম যেটা লিখব সেখান থেকে। তো একই রকমভাবে ইমেইলের মধ্যে ইমেইল যে ভ্যারিয়েবল তার মধ্যে কি আছে? ইমেইল রেফ নামে আমি যে ভ্যারিয়েবলটা নিয়েছি সেটারও একটা অবজেক্ট। তার ভিতরে কারেন্ট নামে একটা প্রপার্টি আছে। তারপরে ভ্যালুটা আমি বের করে নিয়েছি। তারপর আমি এটা জাস্ট এলার্ট করে দিয়েছি। যাতে এলার্ট হিসাবে আমার এখানে চলে আসে। আ ফর্মটা যখন সাবমিট হয়। তো আমি সিম্পল একটা এখানে আমি জিনিস দেখাচ্ছি। আ আমি যদি এখানে কনসোল লগ করি, তো আমি কনসোল লগ করছি নেম রেপ। যে নেম রেপের মধ্যে কি আছে সেটা আমি দেখাতে চেয়েছি। আর নেম আ ইমেইল রেপ। রেপ মানে হলো রেফারেন্স। আপনি যা খুশি নাম লিখতে পারেন। তো রেফারেন্স সেজন্য এটাকে রেপ বলা হচ্ছে। ওকে? আমরা একটু চেক করে নিই যে এখানে কি এসছে। অ্যাকচুয়ালি। তো আমাকে সেজন্য কি করতে হবে? এখানে ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো আমি লিখলাম জন ডো আর এখানে জন @mail.com এরকম লেখার পর আমি যদি সাবমিট করি তাহলে দেখুন এখানে এলার্ট যেমন এসছে তেমন কারেন্ট নামে আমার এখানে একটা অবজেক্ট এসছে এবং সেই অবজেক্টের মধ্যে আমার পুরো এই যে ইনপুট যেমন ইমেইলের জন্য দেখুন পুরো ইমেইলটার যে অ্যাট্রিবিউটটা আ এ সরি যে ইনপুট ফিল্ডটা পুরো ফিল্ডটা সহ চলে এসছে। এখানে আইডি ছিল ইমেইল তো সেটাও দেখাচ্ছে। আর এর ভিতরে এই যে ভ্যালুটা রয়েছে। একই রকমভাবে এই আমার ইনপুট ফিল্ড নেমের জন্য এই যে কারেন্ট বললে যেটা আছে যে কারেন্টের ভিতরে কিন্তু দেখুন ভ্যালু রয়েছে। ভ্যালু জন্ড। তো আমরা এই কারেন্ট আর এই ভ্যালু, ঠিক আছে? কারেন্ট ডট ভ্যালু এইভাবে এখান থেকে ধরে নিচ্ছি। তো এটা অনেক বেশি ইজি। আ আ তুলনামূলক আমাদের যদি দেখি যে কন্ট্রোল ফর্মের ক্ষেত্রে একটু বেশি অনেকের এই জায়গাটাকে অনেকটা বেশি কমপ্লেক্স মনে হয়েছে। কারণ বাকি যে জিনিসটা আছে সেটা অনেক সিম্পল ছিল। যেমন আমি যদি নেমটাকে এরকম একটু সিম্পলিফাই করে এক লাইনের মধ্যে লিখি, তাহলে দেখুন ১ম এ একটা অবজেক্ট নিতে হয়েছিল। তারপরে একটা হ্যান্ডেল চেঞ্জ মানে আমি লিখছি যখন, টাইপ করছি যখন, তো তখন কি ঘটনা ঘটছে? সেই ভ্যালু গুলোকে আমাকে ধরে নিয়ে এখানে একটা অবজেক্ট আবার ক্রিয়েট করতে হচ্ছিল। অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছিল ইন দ্যা সেন্স এই অবজেক্টটাকে আপডেট করতে হচ্ছিল। কারণ এর ভিতরে ভ্যালু গুলোকে আমরা আ ইনসার্ট করছিলাম বা পুশ করছিলাম। কিসের মাধ্যমে? টাইপ করার মাধ্যমে। তারপরে সাবমিট হওয়ার পরে আপনি এই ডেটাটাকে নিয়ে যেভাবে আপনি পাঠাচ্ছেন, ঠিক আছে। তো সাবমিটের ক্ষেত্রে এটা সেম জিনিস। এখানে আমি যা লিখেছি
কন্ট্রোলের ক্ষেত্রে, এখানে আনকন্ট্রোলের ক্ষেত্রেও ঠিক একই। শুধুমাত্র ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে এই জায়গাটা। এই যে ইনপুট চেঞ্জেস যেটা হচ্ছে যে আমরা ভ্যালুটা যেভাবে ধরছিলাম ডট টার্গেটের মাধ্যমে আমরা ইনপুট ফিল্ডের ভ্যালুটা ধরে নিচ্ছিলাম কন্ট্রোল ফর্মের ক্ষেত্রে। আর আনকন্ট্রোলড যেটা আছে সেটা আমরা কিভাবে ধরছি? এখানে যে ইউজ রেফ এর জন্য ইউজ রেফ এর অ্যাসপেক্ট এ আমরা উম আ রেসপেক্ট এ আমরা এখানে ২ টো ভ্যারিয়েবল নিয়েছি। তো সেই ভ্যারিয়েবল দুটো কি বেসিক্যালি অবজেক্ট। সেই অবজেক্টের ভিতরে কারেন্ট নামে একটা প্রপার্টি আছে। সেই কারেন্টের মধ্যে ভ্যালু যেটা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছিলাম। তো এইটা ছিল ওভারঅল ডিফারেন্স। মানে এই জায়গাটা যে ভ্যালুটা আমরা ধরছি কিভাবে? একটা রেফারেন্স হিসাবে ধরছি। আরেকটা target.value এইভাবে আমরা ধরে নিচ্ছি। ওকে, target হিসেবে আমরা এখানে ধরে নিচ্ছি। এখন আমি যেটা আ দেখাবো যে এর মধ্যে ডিফারেন্স যেটা ক্রিয়েট হচ্ছে সেটা কি? তো আমি এটাকে ওভারঅল এই জিনিসগুলোর আর প্রয়োজন হচ্ছে না। এখানে দেখুন কন্ট্রোল আর আনকন্ট্রোলড ফর্ম এর মধ্যে কি ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। এটাকে ভালো করে একটু দেখুন বা আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিন। তো অন চেঞ্জ আমরা ইউজ করছি আর আনকন্ট্রোলড এর ক্ষেত্রে কোনো অন চেঞ্জ ইউজ হচ্ছে না। তো ডাটা লোকেশন কি স্টোরড ইন স্টেট এর মধ্যে, কন্ট্রোলের ক্ষেত্রে রিঅ্যাক্ট স্টেট আমরা যেটা ইউজ করেছি ইউজ স্টেট সেটার মধ্যে স্টোর হচ্ছে। আর এখানে ডম ডাইরেক্ট কিন্তু আমাদের ইন্টারনাল যে স্টেট আছে সেটা ডম আমরা অ্যাক্সেস করছি ডাইরেক্ট। সেইজন্য আমরা লেখার সঙ্গে সেটাকে প্রিভিউ করতে পারছি না। অ্যাক্সেস মেথড, ইউজ স্টেট, ভ্যালু, অন চেঞ্জ এগুলো প্রয়োজন হবে। আর এক্ষেত্রে আমাদের ইউজেব বা ডম কোয়েরি মানে আমরা ডাইরেক্ট যদি গেট গেট এলিমেন্ট বাই আইডি ডট ভ্যালু এইভাবে ধরেও কিন্তু আমরা কাজ করে ফেলতে পারতাম। ওকে? তো ঠিক আছে, ইউজেব আমাদের একটা হুক দিয়ে দিয়েছি। সেখানে অনেক সহজে আমরা পেরে যাচ্ছি। নাহলে আমাদের আমরা যেমন ন্যাচারালি মানে গতানুগতিক ধারায় যেমন করি HTML এ জাভাস্ক্রিপ্ট এ সেভাবেই করতে হতো। আচ্ছা, এবার রিয়াল টাইম ভ্যালিডেশন মানে আমরা যখন টাইপ করছি তখনই আমরা ভ্যালিডেট করে ফেলতে পারি যে পাসওয়ার্ড চেক করে নিতে পারি যে ৮ টা ক্যারেক্টার হলো নাকি পাসওয়ার্ডের যে প্যাটার্ন আছে সেটা ঠিকঠাক চেক করতে পারি বা ইমেইল অ্যাড্রেস কারেক্ট হলো কিনা সেই সমস্ত। তো ইমেইলের বা আদার্স যে ভ্যালিডেশন এর জন্য আলাদা আমাদের প্লাগইনও আছে। মানে প্যাকেজ রয়েছে, প্লাগইন যেটাই বলুন সেগুলো আছে, সেগুলো আমরা ইউজ করব। আম জড নামে একটা আছে প্লাগইন, সেটা আমরা ইউজ করব ভবিষ্যতে। আর এটা হলো তুলনামূলক ডিফিকাল্ট হবে আমরা যদি ভ্যালিডেশন করতে চাই। আচ্ছা, প্রিভিউ করতে পারি ইনস্ট্যান্ট, সেটা গত ভিডিওতেও দেখেছি যে লেখার সঙ্গে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি, এটার ক্ষেত্রে নেই। আচ্ছা, React এর কাছে পুরো কন্ট্রোল থাকে যে এই ফর্মের React নিজের হ্যান্ডেল করতে পারে। কারণ যেহেতু ভ্যালু এক জায়গায় স্টোর হয়ে যাচ্ছে, এখন ওই স্টেট বা ভ্যারিয়েবলটাকে আমি যেখানে খুশি ইউজ করছি, তো React এর কাছে ফুল কন্ট্রোল আছে। আর যখন আমি React এর কাছ থেকে পুরো কন্ট্রোল ছিনিয়ে নিচ্ছি, নিজের হাতে নিচ্ছি, তো সেটাই হয়ে যাচ্ছে আনকন্ট্রোলড। তো এইটা একটু ডিফারেন্স অনেকের আসতে পারে মনে যে কন্ট্রোল আনকন্ট্রোল এর মানে কি? যে আমার কাছে কন্ট্রোল থাকবে না? না, এরকম না। React এর কাছে কন্ট্রোল থাকবে নাকি আ আ React এর কাছে কন্ট্রোল থাকবে না। তো React হলো মেইন ইম্পোর্টেন্ট জিনিস। ঠিক আছে? যে React যদি নিজে থেকে কন্ট্রোল করতে পারে, তাহলে সেটা হলো কন্ট্রোল কম্পোনেন্ট। সে নিজে স্টেট ইউজ করে ভ্যালু আনচেঞ্জ এই সমস্ত ইউজ করে করবে। আর যদি React এটাকে কন্ট্রোল না করতে পারে, React এর ভার্চুয়াল ডোম এর বাইরে চলে যায়, স্টেট এর বাইরে চলে যায়, তখন কিন্তু React এর জন্য সেটা আনকন্ট্রোলড হয়ে যায়। ওকে? তার মানে React এর কাছ থেকে পুরো পাওয়ার আমরা নিজেদের হাতে নিয়ে নিয়েছি। নিয়ে আমরা নিজেরাই সমস্ত কিছু ভ্যালিডেশন করছি, সাবমিট করছি, এই সমস্ত জিনিসপত্র করছি। তো সেইজন্য আমরা ইউজ রেপ ইউজ করছি। তো এটাই ছিল আমাদের মোটামুটি একটা কনসেপ্ট যে ওভারঅল দেখুন আমরা কিন্তু বেশ অনেক কিছুই শিখে গেছি। এই একটা ছোট্ট সিম্পল একটা ওয়েবসাইট বানানোর মধ্যে দিয়ে যে কিভাবে আমরা ফর্ম, যেমন মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস থাকে কিন্তু ওয়েবসাইটে ফর্ম হ্যান্ডেল করা। তো সেই ফর্ম হ্যান্ডেল করাও কিন্তু আজকে শিখে গেলাম। যে দুটো পদ্ধতিতে কন্ট্রোল পদ্ধতি আর আনকন্ট্রোল পদ্ধতিতে। এরপরে বাকি যেটা থাকে আপনারা নিজেরা স্টাডি করবেন। আপনারা এআই ইউজ করবেন, আপনারা Google ইউজ করবেন। তারপরে যে ডকুমেন্টেশন আছে অফিসিয়াল React এর সেগুলোকে দেখবেন। দেখে নিজেদের থেকে আরো এই জিনিসটা সম্পর্কে ধারণা নেবেন। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে দেখি আমরা নতুন আর কি জিনিস শিখতে পারি। উম যদি যে ভিডিওটা ভালো লেগে থাকে, যদি নতুন কিছু শেখেন আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরো বেশি মোটিভেটেড হই। ওকে? তো এতদূর আমরা প্রায় ওয়েবসাইট একটা অলমোস্ট একটা ল্যান্ডিং পেজ কাইন্ড অফ জিনিস আমরা ক্রিয়েট করে ফেলেছি। কিন্তু এখনো হয়তো দেখেছেন যে আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই CDN ইউজ করে যাচ্ছি। আ বুটস্ট্র্যাপ তারপরে jQuery যেমন CDN ইউজ করে কাজ করতাম, সেই React টাও কিন্তু
কন্টিনিউয়াসলি এখনো আমরা সেই জিনিসগুলোই ইউজ করে চলেছি। এখনো প্রপার সেটআপও করিনি। তো তাহলে বুঝতে পারছেন যে আমাদের কনসেপ্ট বা আমি যেটা ১ম এই বলেছিলাম যে আমাদের কনসেপ্টটা বিল্ড করতে হবে। তো কনসেপ্ট বিল্ড করার পর আমরা ছোট, ছোট স্টেপে যে টপিকগুলো শিখছি সেই টপিকগুলো নিয়ে আমরা বেশ কয়েকটা ভিডিওতে ইন ডেপথ ও গেছি। তো এখন হয়তো প্রায় সময় চলে এসছে এবার প্রপার সেটআপ করে আমাদের কাজ শুরু করার। আর আমার মনে হয় এতদিনে আপনারাও মোটামুটি একটু রেডি হয়ে গেছেন যে ঠিক আছে, অনেক হয়েছে। প্রায় ১৪-১৫ টা ভিডিও হয়ে গেছে। এবার প্রপার ওয়েতে শুরু করা যাক। কারণ আর কতদিন আমরা এরকম সিডিএম ইউজ করব। কিন্তু আমার এটাই প্রমাণ করার ছিল যে আমরা সিডিএম দিয়েও কিন্তু আমরা অনেক দূর অব্দি এগোতে পারি। ঠিক আছে? তার জন্য আমার বিশাল কিছু সেটআপ এর প্রয়োজন হবে না। আমরা এখানে লাইক, ডিসলাইক এরকম বানিয়েছিলাম। আমরা এখানে সিঙ্গেল মোডাল দেখেছিলাম। আমরা এরকম মাল্টিপল মোডাল দেখেছিলাম। ওকে? আ তারপরে আমরা এখানে কম্পোনেন্ট শিখেছিলাম যখন এইরকম আ একটা কম্পোনেন্ট বানিয়ে এ বিভিন্নভাবে টেক্সট চেঞ্জ করে, কালার চেঞ্জ করে বাটন বানানো শিখেছিলাম। তারপরে এখন আপনারা চেষ্টা করবেন যে এখানে এই যে সার্চ ফিল্ডটাকে কিভাবে ক্রিয়েট করা যায়। আপনি এইভাবেই বানানোর চেষ্টা করবেন। ঠিক আছে? কন্ট্রোল ওয়েতে, আনকন্ট্রোল ওয়েতে সার্চ ফিল্ড বানানোর চেষ্টা করবেন। আমরা দেখব, নেভিগেশন দেখব, রাউটার দেখব। তো সেইজন্য একটু সেটআপ এর দরকার। আ দেখছি আমরা পরবর্তী ভিডিওতে যদি প্রপারলি সেটআপ করতে পারি বা অন্য কোনো টপিক যদি এখনো বাকি থেকে যায়, তাহলে আমরা সেইভাবে আবার অ্যাপ্রোচ নেব। আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।